আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। পশ্চিমা বিশ্ব যাকে চিনত সালাদিন নামে। আইয়ুবী রাজবংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে চালিয়েছিলেন নানা রকম সেনা অভিযান। তার শাসনাধীন ছিল মিশর, সিরিয়া, উত্তর ইরাক, হেজাজ, ইয়েমেন ও উত্তর আফ্রিকার কিছু অংশ। এতটাই বিশাল ছিল তার প্রতিপত্তি, শুধু মুসলিম ইতিহাস নয়, শত্রুর কাছেও তিনি ছিলেন সম্মানিত এক বীর। যারা বীর সালাদিন সম্পর্কে নামটি কেবল শুনেছেন কিংবা কিংডম অফ হেভেন দেখা পর্যন্ত যাদের জ্ঞানসীমা, তারা আজকের এই আলোচনা শুনে সুলতান সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। 1137 সালে ইরাকের বর্তমান তিরকিত এলাকায় তার জন্ম। তার নাম ছিল আসলে ইউসুফ। তার সম্মানসূচক উপাধি ছিল সালাহ আদ-দিন, যার মানে ধর্মের নেয়তা বা পুণ্য। কুর্দি পরিবার থেকে তিনি এসেছিলেন। আদি নিবাস ছিল মধ্যযুগীয় আর্মেনিয়ার প্রাচীন দিন শহরে। যে রাওয়াদিয়া গোষ্ঠী থেকে তিনি এসেছিলেন সেটা ততদিনে আরবি ভাষীদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার জন্মের 5 বছর আগে মসুলের শাসক ইমামউদ্দিন জাঙ্কি এক যুদ্ধে পালিয়ে যাওয়ার সময় টাইগ্রিস নদীর দ্বারা বাধাপ্রাপ্ত হন। তখন নদীর উল্টো পাশে তিকরিত দুর্গের রক্ষক ছিলেন সালাউদ্দিনের বাবা নাজমুদ্দিন আইয়ুব। আইয়ুব তখন ইমামউদ্দিনের জন্য ফেরির ব্যবস্থা করেন এবং তাকে তিরকিতে আশ্রয় দেন। তাকে আশ্রয় দেওয়ার অপরাধে 1137 সালে যেই বছর সালাউদ্দিনের জন্ম হয়, সেই বছরে আইয়ুব পরিবারকে উত্তর মেসোপটেমিয়ার মিলিটারি গ্রিক গভর্নর বহিষ্কার করেন। যেই রাতে তারা তিরকিত ছেড়ে চলে যাচ্ছিলেন, সেই রাতেই জন্ম হয় আমাদের আজকের আলোচনার মধ্যমণি সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যাকে বিশ্ব একটু পরে চিনবে সালাউদ্দিন নামে। তবে উপকারের প্রতিদান পেলেন আইয়ুব। ইমামউদ্দিন জাঙ্কি তার পরিবারকে মসুলে জায়গা করে দিলেন এবং তাকে বালবেক দুর্গের কমান্ডার বানিয়ে দিলেন। তবে ইমামউদ্দিন মারা যায় 1146 সালে। তার ছেলে নুরউদ্দিন এরপর তার জায়গা নেন। ততদিনে সালাউদ্দিন বাস করতে শুরু করেছেন দামেস্কে। তার ছোটবেলার খুব একটা কথা জানা যায়নি, তবে দামেস্ক শহরটাকে বেশ ভালোবাসতেন তিনি। সালাউদ্দিন ইউক্লিড, জ্যামিতি, গণিত থেকে শুরু করে আইনও শিখে ফেলেন। কোরআন শিক্ষাও সেরে ফেলেন তখন, আর সাথে সাথে ধর্মতত্ত্ব। সেনাবাহিনীতে যোগ দেওয়ার চাইতে ধর্মকর্ম নিয়ে বেশি লেখাপড়া করার ইচ্ছা ছিল তার। কিন্তু ধর্ম ছাড়াও তিনি ইতিহাসের পাণ্ডিত্যও হয়ে যাচ্ছিলেন। আবার ইতিহাস তো জানতেনই, এমনকি আরবি ঘোড়ার বংশ ইতিহাসও তিনি পড়তে বাদ দেননি। তিনি কুর্দি ও আরবি ভাষায় পারদর্শী ছিলেন। নুরউদ্দিনের অধীনে একজন মিলিটারি কমান্ডার ছিলেন, যার নাম ছিল আসাদ আল-দিন। তিনিই সালাউদ্দিনের সামরিক কেরিয়ার শুরু করিয়ে দেন। তার প্রথম সামরিক অভিযান ছিল 26 বছর বয়সে। নুরউদ্দিন আসাদকে পাঠান ফাতিমি খলিফা আল-আদিদের উজির শাওয়ারকে সাহায্য করার জন্য, যিনি ছিলেন মিশর থেকে বিতাড়িত। সে অভিযানে সঙ্গে করে নিয়ে যান আসাদ সালাউদ্দিনকে। মিশনটি সার্থক হয়েছিল। ঠিক এরপরই যুদ্ধ লেগে যায় ক্রুসেডার মিশরীয় যুক্ত বাহিনীর সাথে। যুদ্ধের জায়গাটা ছিল গিজার পশ্চিমে নীল নদের পারে। সেই যুদ্ধে সালাউদ্দিন নুরউদ্দিনের বাহিনীর ডান পাশের নেতৃত্ব দেন। বলা হয় সালাউদ্দিনের বুদ্ধিতে প্রথমে বাহিনী হেরে যাওয়ার ভান করে, এরপরে অতর্কিত আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনে। এই বিজয়কে ইবনে আল আসিরের মতে ইতিহাসের অন্যতম সেরা বিজয় বলা হয়। এরপরে সালাউদ্দিন তার বাহিনীর অংশ নিয়ে আলেকজান্দ্রিয়া শহরে চলে যান এবং সেই শহরে পাহারা দিতে থাকেন। একটু আগে বলা ফাতিমি খলিফা আল-আদিদের উজির শাওয়ারের সাথে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব চলছিল আসাদের। ওদিকে জেরুজালেম রাজ্যের এমালরিক দ্য ফার্স্টের সাথেও। শাওয়ার সাহায্য চাইলেন এমালরিকের, কিন্তু 1169 সালে শাওয়ার নিহত হন গুপ্তঘাতকের হাতে। বলা হয় সেটি সালাউদ্দিনের কাজই ছিল। সেই বছর আসাদও মারা যান। তখন নুরউদ্দিন আসাদের একজন স্থলাভিষিক্তকে বাছাই করলেও উজির হিসেবে খলিফা আল-আদিদ সালাউদ্দিনকে নিয়োগ দিলেন 26 মার্চ। প্রসঙ্গত উল্লেখ্য যে আল-আদিদ একজন শিয়া খলিফা ছিলেন, তাই উজির হিসেবে সুন্নি সালাউদ্দিনকে বাছাই করাটা অবাক করা ছিল। তবে আনুগত্য খলিফা আল-আদিদের দিকে বেশি দিবেন নাকি নুরউদ্দিনের দিকে, সেটা নিয়ে মন দ্বন্দ্বে ছিলেন তিনি। সেই বছর একদল মিশরীয় সেনা আর আমিরের ষড়যন্ত্রে গুপ্ত হত্যার মুখে পড়েন সালাউদ্দিন। কিন্তু গোপন সূত্রে তিনি আগেই খবর পেয়ে গিয়েছিলেন। হোতা ছিল ফাতিমি প্রাসাদের সিভিলিয়ান কন্ট্রোলার। তাকে গ্রেফতার করে হত্যা করেন সালাউদ্দিন। পরদিন ফাতিমি বাহিনীর 50,000 কৃষ্ণবরণী সেনা বিরোধিতা করেন সালাউদ্দিনের। এই বিদ্রোহ দমন করতে করতে 23 আগস্ট চলে আসে। এরপর থেকে আর কখনোই কায়রোর বিরোধিতার সম্মুখীন হতে হয়নি সালাউদ্দিনকে। 1169 সালে নুরউদ্দিনের সহায়তায় বিশাল এক ক্রুসেডার আর্মিকে পরাজিত করেন সালাউদ্দিন। ততদিনে কিন্তু আব্বাসীয় সুন্নি খলিফা আল মুস্তানজিদের সাথে ফাতিমি শিয়া খলিফা আল-আদিদের দ্বৈরথ তুঙ্গে। সালাউদ্দিন তখন মিশরে নিজের ঘাঁটি শক্ত করছেন। নিজের আত্মীয়দের উচ্চ পদ দিলেন তিনি। মালিকি ও নিজের শাফি মাযহাবের জন্য কলেজ প্রতিষ্ঠা করেন সালাউদ্দিন তার শহরে।
মিশরে পাকাপোক্ত হবার পর 1170 সালে দারুম অধিকার করে নিয়ে ক্রুসেডারদের পরাজিত করেন সালাউদ্দিন সেখানে। গাজা থেকে তখন জেরুজালেমের শাসক এমালরিক নাইটস টেম্পলারদের গেরিশন বের করে আনেন ও দারুমের পতন রোধ করতে আসেন। কিন্তু সালাউদ্দিন তাদের উপেক্ষা করে গাজায় গিয়ে শহরটি অধিকার করে নেন। তখন 1171 সালে নুরুদ্দিনের চিঠি পেলেন সালাউদ্দিন। চিঠিতে উল্লেখ ছিল তিনি যেন মিশরে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা করেন। শহরের শাফি মাঝহাবের আমলে নুরুদ্দিন আল খাবুসানি প্রচণ্ড শিয়া বিরোধী ছিলেন, তিনিও সায় দিলেন। মিশরের কয়েকজন আমিরকে হত্যা করা হলো। তবে শিয়া খলিফা আল আদিদকে বলা হয়েছিল যে তাদের হত্যা করার কারণ আসলে খলিফার বিরোধিতা করা। এরপর আল আদিদ অসুস্থ হয়ে পড়েন, তাকে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু কে দিয়েছিল তা জানা যায়নি। অসুস্থ আল আদিদ সালাউদ্দিনকে অনুরোধ করেন তার শিশুদের জন্য দেখে রাখেন, কিন্তু সালাউদ্দিন না করে দেন। পাছে আব্বাসীয়রা তাকে বিশ্বাসঘাতকতার জন্য দায়ী করে, কিন্তু পরে তিনি তার নিজের এই কথার জন্য অনুতপ্ত হয়েছিলেন। 13ই সেপ্টেম্বর মারা যান আল আদিদ। 5 দিন পর আব্বাসীয় খুতবা ঘোষিত হল কায়রোতে। খলিফা হলেন আল মুস্তাদি। তিনি ছিলেন সুন্নি আব্বাসীয় খলিফা। লোহিত সাগরের তীরে আকাবার মন্ট্রিল দুর্গ আর কারাক শহর আক্রমণের জন্য সামরিক অভিযানের উদ্দেশ্যে সে বছরের 25 সেপ্টেম্বর মিশর ত্যাগ করলেন। সিরিয়া থেকে যোগ দিলেন নুরুদ্দিন, কিন্তু ফাতেমি ও ক্রুসেডারদের ষড়যন্ত্র নিয়ে খবর শুনতেই সালাউদ্দিন ফিরে এলেন কায়রোতে। নুরুদ্দিন একাই গেলেন। সালাউদ্দিনের সবগুলো অভিযান বর্ণনা করে শেষ করা সম্ভব নয় এই সংক্ষিপ্ত আলোচনায়, তাই মূল ঘটনাগুলো উল্লেখ করছি। 1174 সালের গ্রীষ্মকালে নুরুদ্দিন বিশাল এক বাহিনী জোগাড় করছিলেন। কোনো এক কারণে আইয়ুবীরা ভাবতে লাগলো এই বাহিনী কি তবে কায়রো আক্রমণের জন্য? সালাউদ্দিনকে কি হুমকি ভাবছেন নুরুদ্দিন? কিন্তু 15ই মে হঠাৎ অসুস্থতায় নুরুদ্দিন মারা যায়। ক্ষমতা চলে যায় তার পুত্র সালেহ ইসমাইলের কাছে। তখন তার বয়স মাত্র 11 বছর। সালাউদ্দিনের সামনে তখন কয়েকটি অপশন। তিনি নিজেই কি ক্রুসেডারদের আক্রমণ করে বসবেন, নাকি 11 বছরের বালকের কথার আশায় বসে থাকবেন? আচ্ছা, তিনি কি নিজেই সিরিয়া অধিকার করে নিতে পারেন না? এই বালক তো কিছুই করবে না। দুনিয়ার হাল হাকিকত বুঝে ওঠার বয়সই হয়নি তার এখনো। না, এটা করলে মানুষ তাকে মুনাফিক ভাববে। নিজের আগের প্রভুর রাজত্ব আক্রমণ কেউ ভালো চোখে দেখবে না। ক্রুসেডের নেতৃত্ব দেবার অধিকার তখন হারাবেন সালাউদ্দিন। আগস্টে সালেহ ইসমাইলের অভিভাবক হিসেবে দায়িত্ব নিলেন আলেপ্পোর আমির ও ক্যাপ্টেন গুমুশতিগিন। তিনি তখন প্রতিদ্বন্দ্বীদের সরানোর অঙ্গীকার নিলেন। শুরুটা হয় দামেস্ক দিয়ে। দামেস্কের আমির তখন আলেপ্পোর বিরুদ্ধে সাহায্য চাইলেন মসুলের সাইফ আল দিনের কাছে, যিনি কিনা গুমুশতিগিনের আত্মীয়, কিন্তু সাইফ না করে দিলেন। তখন সিরিয়ানরা সালাউদ্দিনের সাহায্য চাইল। ব্যাপক সাহায্য নিয়ে সালাউদ্দিন হাজির হলেন প্রিয় শহর দামেস্কে। বাবার পুরনো বাড়িতে বিশ্রাম নিলেন। 4 দিন বাদে দামেস্কের সিটাডেলের দরজা খুলে দেওয়া হলো। সালাউদ্দিন তখন সিটাডেল অধিকার করে নিলেন এবং বাসিন্দাদের কৃতজ্ঞতা গ্রহণ করলেন। এরপর নিজের ভাইকে দামেস্কের শাসক করে আলেপ্পোর দিকে এগিয়ে গেলেন তিনি। সালেহ প্রাসাদ থেকে বেরিয়ে এসে মানুষকে বললেন যেন তাকে কেউ সালাউদ্দিনের হাতে তুলে না দেয়, কেউ যেন আত্মসমর্পণ না করে। তার অভিভাবক গুমুশতিগিন তখন সাহায্য চাইলেন সালাউদ্দিনের শত্রু অ্যাসাসিনদের গ্র্যান্ডমাস্টার মাসায়েফের রাশিদ আদ-দিন সিনানের। 1175 সালের 11ই মে 13 জন গুপ্তঘাতক প্রেরণ করা হলো সালাউদ্দিনকে মারতে, কিন্তু সকলেই নিহত হয়। আবার ত্রিপোলির রেমন্ডো মুসলিম এলাকায় আক্রমণ শুরু করে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করতে। তখন সালাউদ্দিন পশ্চিম সিরিয়ার হামসে চলে যান এবং যুদ্ধ শেষে সেই শহর অধিকার করে নেন। এভাবে করে 1177 সালে সালাউদ্দিনের বাহিনী এতটাই শক্তিশালী হয়ে গেল যে ক্রুসেডারদের ত্রাস হয়ে গেলেন তিনি। 1187 সাল পর্যন্ত তিনি ক্রুসেডারদের পাশাপাশি নিজের সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। তার পতাকার নিচে এলো আলেপ্পো, দামেস্ক, মসুল ও আরও নানা শহর। মিশর, সিরিয়া ও ইয়েমেন জুড়ে প্রতিষ্ঠা হলো আইয়ুবী সাম্রাজ্য। সাম্রাজ্য বিস্তার করার সময় তিনি ক্রুসেডারদের সাথে বিভিন্ন চুক্তিতে ছিলেন যেন তার বাহিনী অন্যত্র ব্যস্ত থাকতে পারে, কিন্তু সাতিলোনের রেজিনাল্ড এই চুক্তি ভঙ্গ করে বসেন। ক্রুসেডাররা জেরুজালেম অধিকার করেছিল বহু বছর। অন্যান্য ক্রুসেডার শহরগুলো অধিকার করার পর সালাউদ্দিন নজর দিলেন জেরুজালেমের দিকে। তিনি চাইলেন বিনা রক্তপাতে শহরটিকে অধিকার করার জন্য, কিন্তু ভেতরের বাসিন্দারা জানল দরকার হলে এই পবিত্র শহর ধ্বংস করে দেবে, তবুও মুসলমানদের কাছে হস্তান্তর করবে না। জেরুজালেমের বালিয়ান অফ ইবেলিন হুমকি দিলেন যদি জেরুজালেমের খ্রিস্টান অধিবাসীদের মুক্তিপণের বিনিময়ে মুক্তির শর্ত মেনে না নেওয়া হয় তবে ভেতরের জিম্মি 5000 মুসলমানদের এক এক করে হত্যা করা হবে এবং মুসলমানদের পবিত্র মসজিদুল আকসা ও ডুম অব দ্য রক ধ্বংস করা হবে। সালাউদ্দিন মেনে নিলেন। খ্রিস্টানদের যে মুক্তিপণ তিনি ধার্য করলেন সেটা আজকের হিসাবে 4000 টাকা। জেরুজালেমের খ্রিস্টান যাজক অর্থ দান করে দিলেন, যার দ্বারা 18,000 গরিব খ্রিস্টানদের মুক্তিপণের টাকা উঠল।
বাকি রইল 15,000, তাদেরকে দাসত্ব বরণ করতে হবে। 1187 সালের সেপ্টেম্বরের 20 তারিখ শুরু হওয়া সালাউদ্দিনের হাত্তিন যুদ্ধ ফেরত 20,000 সেনা কর্তৃক করা জেরুজালেমের অবরোধ শেষ হয় অক্টোবরের 2 তারিখ। সেদিন আত্মসমর্পণ করে জেরুজালেম, শেষ হয়ে গেল কিংডম অফ জেরুজালেম। এর আগে যখন মুসলমানদেরকে হারিয়ে ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল, সেই দিন মুসলিমদের কচুকাটা করে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল তারা। তাই তারা আশঙ্কা করছিল চুক্তি ভঙ্গ করে সালাউদ্দিন এমনটা করে বসেন কিনা। কিন্তু না, তিনি এমনটা করেননি। যারা ক্ষতিপূরণ দিয়েছিল তাদের তো যেতে দিলেনই, যারা দিতে পারেনি তাদেরকেও বিনা মুক্তিপণে চলে যেতে দিলেন। জেরুজালেম বিজয়ের পরে সালাউদ্দিন প্রাক্তন ইহুদি বাসিন্দাদের বললেন তারা শহরে ইচ্ছেমতো আবার বসবাস করতে পারে। আপনাদের মাঝে এমন ভাবান্তর হওয়াটাই স্বাভাবিক যে হয়তো এখানেই কাহিনী শেষ। কিন্তু না, জেরুজালেম জয় করতে গিয়ে সালাউদ্দিন একটা বিশাল ভুল করেছিলেন। আর সেটি হলো তিনি খ্রিস্টানদের টায়ার শহর জয় না করেই এদিকে এসেছিলেন। ইসলামে বেশি গুরুত্বপূর্ণ জেরুজালেম জয়ের জন্য তার তর্সই ছিল না। জেরুজালেমের পতনের পরে ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্টের উদ্যোগে ও অর্থায়নে শুরু হয় থার্ড ক্রুসেড, যার স্থায়িত্বকাল ছিল 1189 থেকে 1191 পর্যন্ত। টায়ার শহর থেকে খ্রিস্টানরা যোগ দিল তার সাথে। আকরা শহরে মুসলিম বাহিনীকে পরাজিত করে রিচার্ডের বাহিনী। নারী ও শিশুসহ প্রায় 3000 বন্দী মুসলিমকে হত্যা করেন রিচার্ড। এরপর 1191 সালের 7 সেপ্টেম্বর আরফুস যুদ্ধে সালাউদ্দিনের বাহিনীর মুখোমুখি হন রিচার্ড। সেই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন সালাউদ্দিন। যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হন বাহিনীসহ। রিচার্ড জাফফা শহর দখল করে নেয়। ওদিকে সালাউদ্দিন মিশর ও ফিলিস্তিনের মাঝের আসকালন শহরের নিরাপত্তা বাড়িয়ে দেন যেন ক্রুসেডারদের হাতে এর পতন না হয়। তারা দুজন শান্তি চুক্তির পথ খুঁজতে লাগলেন। রিচার্ড প্রস্তাব দিলেন রিচার্ডের বোন সিসিল রানী জোয়ানকে সালাউদ্দিনের ভাই বিয়ে করুক, আর বিয়ের উপহার হিসাবে জেরুজালেম দিয়ে দেওয়া হোক। সালাউদ্দিন এই প্রস্তাব উড়িয়ে দিলে রিচার্ড বললেন সালাউদ্দিনের ভাই যেন খ্রিস্টান হয়ে যায়। 1192 সালে রিচার্ড জেরুজালেম থেকে 12 মাইল দূরে থেকেও জেরুজালেম আক্রমণ করলেন না, বরং আসকালনের দিকে গেলেন। ওদিকে সালাউদ্দিন গেলেন জাফা পুনরুদ্ধার করতে, প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু আসকালান থেকে ছুটে এলেন কিং রিচার্ড এবং সালাউদ্দিনকে পরাজিত করলেন শহরের বাইরের এক যুদ্ধে। এটাই ছিল থার্ড ক্রুসেডারদের শেষ যুদ্ধ। সালাউদ্দিনকে মেনে নিতে হলো রিচার্ডের শর্তগুলো। টায়ার থেকে জাফা পর্যন্ত ক্রুসেডারদের অধীনেই থাকবে। মেনে নিলেন যে খ্রিস্টান তীর্থযাত্রীরা বিনা অস্ত্রে জেরুজালেম ভ্রমণ করে আসতে পারবে। 3 বছর পর্যন্ত কেউ কাউকে আক্রমণ করবে না। কিন্তু 3 বছর আর বাঁচেননি সালাউদ্দিন। কিং রিচার্ড চলে যাবার পর 1193 সালের 4 মার্চ এক জ্বরে আক্রান্ত হয়ে দামেস্কে মারা গেলেন তিনি। মৃত্যুর আগে তিনি সম্পত্তি দান করে গিয়েছিলেন গরিব দুঃখীদের। মাত্র 1 স্বর্ণমুদ্রা আর 40 রৌপ্য মুদ্রা ছাড়া আর কিছুই ছিল না তার বাকি। দামেস্কের উমাইয়া মসজিদের বাহিরের বাগানে তাকে দাফন করা হয়। 7 শতাব্দী পর জার্মানির রাজা দ্বিতীয় উইলহেম সালাউদ্দিনের কবরের জন্য একটি মার্বেলের শবাধার দান করেন। এখন কেউ সেখানে জিয়ারত করতে গেলে দেখতে পাবেন কবরের উপরে 2টো শবাধারা, একটি পুরনো ও আসল কাঠের আর আরেকটি এই মার্বেলের। তিনি 5 কিংবা 12 জন পুত্র রেখে গিয়েছিলেন। তার অসংখ্য প্রজা হজ করার সৌভাগ্য ও নিরাপত্তা সালাউদ্দিনের কল্যাণে পেলেও সালাউদ্দিন হজ করার সৌভাগ্য পাননি, যদিও তার পরিকল্পনা ছিল। ইউরোপ জুড়ে সালাউদ্দিনের নানা ঘটনা প্রচলিত ছিল, এখনও আছে। চুক্তির পর রিচার্ড ও সালাদিন একে অন্যকে অনেক উপহার দিয়েছিলেন। একবার একটা ঘটনা ঘটেছিল। এক খ্রিস্টান মহিলার 3 মাসের বাচ্চা চুরি হয়ে যায় এবং সেই বাচ্চাকে বাজারে বিক্রি করে দেওয়া হয়। খ্রিস্টানরা তাকে বলল সুলতান সালাউদ্দিনের কাছে যেতে। মহিলাটির কষ্ট জানার পরে সুলতান সালাউদ্দিন নিজের টাকায় বাচ্চাটি কিনে নেন এবং তা মহিলাকে ফিরিয়ে দেন। সালাউদ্দিনের দরবারে অশ্রু গড়িয়ে পড়ে মহিলার চোখ থেকে। সালাউদ্দিন একটি ঘোড়ায় করে তাকে নিজের ক্যাম্পে পাঠিয়ে দেন। মাইকেল হ্যামিল্টনের লাস্ট হিস্টোরি বইতে আমরা জানতে পারি যে 1192 সালে আকরা আক্রমণের সময় রিচার্ড অসুস্থ হয়ে পড়েন। তখন সালাউদ্দিন শত্রু রিচার্ডের চিকিৎসার জন্য নিজের ব্যক্তিগত ডাক্তারদের পাঠিয়ে দিয়েছিলেন। জ্বর নিয়ন্ত্রণে রাখার জন্য পাঠান বরফ, তাছাড়া ফল ফলাদিও পাঠান। আরেকটি ঘটনা আমরা জানতে পারি যে যখন রিচার্ড নিজের ঘোড়া হারিয়ে বিশাল মুসলিম বাহিনীর সামনে একা দাঁড়িয়ে থাকেন, তখন মুসলিমরা তাকে আক্রমণ করেনি, বরং সুলতান সালাউদ্দিন তার জন্য 2টি ঘোড়া পাঠিয়ে দেন যেন সামনে সামনে যুদ্ধ হতে পারে। ইতিহাসে কোথাও পাওয়া যায়নি যে রিচার্ড কোনোদিন সালাউদ্দিনের সাথে সামনাসামনি দেখা করেছেন। সবই হয়েছিল দূতের মাধ্যমে। কিন্তু তিনি প্রচণ্ড রকমের সম্মান করতেন সালাউদ্দিনকে। তার সাহস ও বীরত্বের তিনি খুব প্রশংসা করতেন। সালাউদ্দিনও সম্মান করতেন রিচার্ডকে। সেই যুগে একজন মুসলিমের নাম ইউরোপে সম্মানের সঙ্গে নেওয়া হচ্ছে, সেটাই ছিল অবাক করার মতো ব্যাপার। সালাদিন নামখানা আজও ইতিহাসে উজ্জ্বল।
সম্মানিত সুধী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।